জঙ্গি বয়ান বলেন, দুইটার কোনোটা ফাংশন করবে না। যেটা জরুরি সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে সিরিয়াসলি বোঝা দরকার যে আসলে এর পিছনে কি একটা ইনোসেন্ট একটা ধর্মীয় মূল্যবোধ কাজ করেছে, যে ঠিক আছে সবাই আর্জেন্টিনা ব্রাজিল সবাই খেলা নিয়ে ব্যস্ত, আমরা একটু ধর্মীয় প্রচারণা করি, এইটা না এর পিছনে আসলে কোনো বয়ানের রাজনীতি কোনো সংগঠন কাজ করতেছে কিনা যারা বাংলাদেশকে ছোট করতে চায়। হবে লাগাই নিয়ে, তারপরে এটার সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা করতে হবে, এই চিন্তাটাই তো খারাপ। এটাকে সাংঘর্ষিক নাকি? ওইটা এক জিনিস, এটা আরেক জিনিস, তো এটাকে এটা আনতে হবে কেন? এটা উদ্বেগ, ভারতের উদ্বেগের বিষয়টা আমাদের মাথায় নেওয়ার দরকার নেই। আমরা বলবো মানে কথা বলতে শুনতে তো সমস্যা নেই। বাংলাদেশ সরকার যেতে চাই মাসুদ কামাল, আপনার কি মনে হয় যারা বলছেন এনডিটিভি যে নয়াদিল্লির আশঙ্কা চীনের উপস্থিতি বাড়লে, যে চীন যেহেতু সহযোগিতা করবে বলেছে, চীনের উপস্থিতি বাড়লে ভারতের নিরাপত্তা উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী একটি এই গুরুত্বপূর্ণ করিডোরের কৌশলগত নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। যারা চিকেন নেকের কথা বলছে শিলিগুড়ি, তো আপনি কি মনে করেন আসলে ভারত এটা করতে দেবে? দীর্ঘদিন বাধাও দিয়েছিল আমরা যতটুকু জানি। বাধাটা কীভাবে দেবে? ভারত কি আমার ভূখণ্ডে আসবে? আমি একটা সহজ কথা ভাই, আমি একটা প্রকল্প করব, কোথায় করব? আমার ভূখণ্ডে করব। কেন প্রকল্পটা করার দরকারটা কি আমাদের? কারণ আমার এখানে পানি পাচ্ছি না। পানি পাচ্ছি না কার জন্য? ভারতের কারণে। ভারত আমাকে পানি দিচ্ছে না, সেটা আপনি খুব ঠান্ডা মাথায় দেখেন যে তার কারণে আমি পানি পাচ্ছি না। তো আমি ওনাকে ডিস্টার্ব না করে, ভারতকে ডিস্টার্ব না করে, আমি আমার পানির জন্য আলাদা একটা ব্যবস্থা করতেছি। কারণ এই ব্যবস্থাটা আমি করতে পারছি না, আমি আরেকজন লোককে দাওয়াত করে দেবে, তুমি কাজটা আমার করে দাও। এখন ভারত বলবে না, তুমি ওরে আসতে দেবো না। কেন আসতে দেবেন না ভাই আপনি? ও তো আপনার জায়গায় আসবে না, ও তো আমার জায়গায় আসবে। কারণ আমার জায়গায় আমি কি আমার সমস্যা মেটানোর জন্য যেটাকে আমি ভালো মনে করি সেটাকে আমি করতে পারবো না? আমি পারবো না। কেন? আপনি যদি মনে করেন যে ও আসলে পরে আপনার সমস্যা হতে পারে, আপনি মনে করেছেন, ঠিক আছে আপনি মনে করতেই পারেন, তাহলে আপনি পানি ছেড়ে দেন, তাহলে আপনি পানি ছেড়ে দিতে পারেন, তাহলে তো আমার এই কামটা করতেই হয় না। ভাই কথাটা সিম্পল। আপনাকে উদ্বেগ থেকে মুক্ত রাখার জন্য আমি না খেয়ে মরে যাবো, এটা কেমন আবদার ভাই? এটা কেমন আবদার হলো? আপনি আপনি একটু উদ্বিগ্ন হবেন, এই জন্য আমাকে না খেয়ে মরতে বলেন আপনি, আমি রাজি হবো। আমি যদি আমার মধ্যে মিনিমাম নিজের প্রতি ভালোবাসা থাকে, এটা মানবো। পৃথিবীর কেউ মানবে না তো। ওনারা ওনাদের কথা বলবে, আমরা আমাদের কাজ করে যাবো। হ্যাঁ, সেই সাথে নতুন একটি বিষয়টা সামনে এসেছে সম্প্রতি, নো আর্জেন্টিনা নো ব্রাজিল লা ইলাহা ইল্লাল্লাহ এরকম স্লোগান দিয়ে একটা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যারা মিছিলে অংশ নিয়েছেন তাদের হাতে ইসলাম ধর্মের কালেমা লেখা সাদা কালো পতাকা। জাস্ট এই পতাকাটা, প্রশ্ন হচ্ছে নিতান্তই ধর্মীয় অনুভূতি থেকে এসব করেছেন নাকি কোনো বিদেশি শক্তির স্বার্থে কাজগুলো হচ্ছে? যেহেতু ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজা যেদিন অভিযোগ করলেন যে বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তৎপরতা রয়েছে, ঠিক সে সময়ে বাংলাদেশে এই ধরনের একটি কার্যক্রম, এটা কি কোনো ধরনের ষড়যন্ত্র কিনা অন্যান্য দেশের, নাকি আদৌ আমাদের দেশে এই ধরনের কোনো? এটা যে কোনো কিছু হতে পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আমার বক্তব্য হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা লাগাইতে হবে, লাগাই নিয়ে, তারপরে এটার সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা করতে হবে, এই চিন্তাটাই তো খারাপ। মানে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা আমি যে কারণে বলি, এটা আমি যে কারণে বলি, এই পতাকাটা আমি যে কারণে উড়াবো, তার সঙ্গে কি ব্রাজিল আর্জেন্টিনা পতাকার সঙ্গে কি কোনো রকম বিরোধ তৈরি করে? দুটো কি একই লাইনে আলাপ হলো? এক লাইনে আলাপ হলো না তোরে ভাই। তো এখন এইটার সঙ্গে মিলানোর দরকারটা কি? এটা যারা মেলা আনে এভাবে, দেখেন সব খালি নো ব্রাজিল নো আর্জেন্টিনা বলার দরকার নেই তো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ এই যে পতাকাটা, এই যে কালেমাটা, এটার সঙ্গে তো কোনোটারই কোনো তুলনা হয় না। আপনার সারা জীবনের কোনো চিন্তার সঙ্গেই, কোনো কিছুর সঙ্গে এটা তুলনীয় নয়। যেটা তুলনীয় নয় সেটাকে সে তুলনায় আনতেছে কেন? এটা কেমন যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়াইলে পরে ওইটা ওই কালেমাটা আমার মন থেকে চলে যাবে? এটা কেমন ভাই? এগুলো হলো কি জানেন, এগুলো একটা মতলববাজি। এর পিছনে একটা মতলব আছে, আর মতলবটা কি এটা সরকারকে খুঁজে বাই করতে হবে। এবং যারা এই মতলবে কাজকর্ম করে, দেখেন আমার বয়সটা কম হয় নাই, এতদিন বয়সে অনেকগুলো বিশ্বকাপ দেখি, 82 থেকে বিশ্বকাপ দেখি, মোটামুটি বুঝে শুনে দেখি। আমি এরকম কোনদিন দেখি নাই যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকার সঙ্গে ওইটা যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থা আসবে। এটা কি সাংঘর্ষিক নাকি? ওইটা এক জিনিস, এটা আরেক জিনিস,
তো এটাকে এটা আনতে হবে কেন? তো এগুলো এটিকে মতলব বাংলাদেশকে কোন ধরনের মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ভাই চক্রান্ত জান, কি? এই অভিযোগ এটা শেখ হাসিনা সারা জীবনই দিয়ে আসছিল। কিছু হইলে খেলে কইতো যে এটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে, হ্যাঁ হয়ে যাচ্ছে, এইগুলি বলার জন্য বলা হচ্ছে। আমার দেশে মানুষ মৌলবাদী না। আপনি 20টা সংগঠন করেন আপনি, আমাদের তো আপনার পক্ষে নিতে হবে নাকি? আমার মতো আরো লোক তো আছে, এই লোকগুলিকে তো আপনার সংগঠনে যোগ দেওয়াইতে হবে। দেওয়ার না কিরম পারেন, একদিন তো দেখতেছি, তো বহুত দেখতেছি, এগুলো বোগাস। জি, একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি কি মনে করেন আসলে এটি কোনো ধরনের ষড়যন্ত্র কিনা, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র কিনা? যেহেতু ইসরায়েল রাষ্ট্রদূত রিভেন আজার যেদিন বলেছিলেন যেখানে হামাসের উপস্থিতি আছে বাংলাদেশ পাকিস্তানের, সেই কারণে কি আসলে এইসব সাথে কোনো যোগসূত্র দেখেন কিনা? একটা বিষয় হচ্ছে যে আপনার ইন্ডিয়া এবং ইসরায়েলের ভিতরে গত 10 বছরে, পার্টিকুলারলি মোদি ক্ষমতায় আসার পর থেকে 10-12 বছরে আপনার ডিফেন্স, মিলিটারি কোঅপারেশন, স্ট্র্যাটেজিক রিলেশনশিপ এগুলো ব্যাপক মাত্রায় বেড়েছে। এবং কংগ্রেসের যে একটা গ্লোবাল পলিটিক্যাল পজিশন ছিল, ধরেন প্রো প্যালেস্টাইনের স্ট্রাগলের পক্ষে থাকা, জাতিসংঘ থেকে সব জায়গা থেকে সেই পজিশন থেকে সরে আসছে। এবং ইন্ডিয়া ইসরায়েল মিলে কিন্তু এইবার সাইপ্রাসের ক্যান্ডিডেটের জন্য কাজ করেছে। আমাদের যেখানে ক্যান্ডিডেট ডক্টর খলিলুর রহমান জিতলেন, বিকল্প ছিল কিন্তু সাইপ্রাসের ক্যান্ডিডেট। এবং আপনার মনে থাকার কথা যে সাইপ্রাসের ক্যান্ডিডেটের জন্য সাইপ্রাসের প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে আসছেন নির্বাচনের আগে, ওই ভোটের আগে। আবার মোদি তার কয়েকদিন আগে সাইপ্রাসে গিয়েছিল এবং সাইপ্রাসকে হলো সেকেন্ড ইসরায়েল বলে। জায়নিস্টদের মানে ওই ইসরায়েলি মিডিয়াতে যখন কার্টুন করে যে যুদ্ধে হেরে গেলে নেতানিয়াহু পালাবে কোথায়, তখন বলা হয় যে এটা সাইপ্রাসে পালাবে, সে তার পালানোর ওখানে জায়গা আছে। তাহলে সেই রিলেশনশিপের জায়গায় আমরা দেখেছি পাকিস্তান বর্ডারে খুব সিরিয়াস সার্ভেলেন্স ইকুইপমেন্ট ইসরায়েল দিয়েছে এবং আমাদের বর্ডারেও বিভিন্ন জায়গাতে ইসরায়েল এই সার্ভেলেন্স ইকুইপমেন্ট দিচ্ছে, যেটা ভারত ব্যবহার করতেছে অ্যাক্টিভলি। এবং এই সম্পর্কটার কারণে যেটা হচ্ছে, কারণ বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতি, অখণ্ড ভারতের যে ফ্যাসিবাদ, কল্পিত রাষ্ট্র প্রকল্প, এবং ইসরায়েলেরও যে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র, গ্রেটার ইসরায়েল প্রজেক্ট, সেই নীল নদী থেকে শুরু করে একেবারে ভূমধ্য সাগর পর্যন্ত পুরোটা 7টা মুসলিম দেশের ভূখণ্ড মিলায় তার যে বৃহত্তর রাষ্ট্র প্রকল্প, এগুলো একই রকম ফ্যাসিবাদ, মানে একই রকম কল্পিত রাষ্ট্র, যেগুলো পৃথিবীতে কখনো ছিল না বাস্তবে। তো সেই জায়গায় চিন্তায়, মতাদর্শে এই দুইটা দল এবং রাষ্ট্র প্রকল্পের ভিতরে যথেষ্ট মিল আছে। এখন দেখেন অ্যাম্বাসেডার, এই যে ইসরায়েলের অ্যাম্বাসেডার যে হামাস নিয়ে কথা বলল, হামাস কিন্তু পলিসি ওয়াইজ সে ফিলিস্তিনের বাইরে কোথাও অপারেট করে না, এটা তার দলীয় পলিসি, এর বাইরে সে কোথাও অপারেট করে না। হামাসের যারা আপনার লোকজন আছে, কমান্ডার, তারা বিভিন্ন দেশে থাকে, লুকায় থাকে। হামাসের যারা ওয়েল উইশার আছে, হামাসের যারা পলিটিক্যাল উইংয়ের সদস্যরা আছে, বিভিন্ন দেশে তারা থাকেন, কিন্তু তারা কোনো দেশে অপারেশন করেন না, এটা তাদের পলিসির অ্যাগেনস্টে। অতএব এই কথাগুলো বলা হচ্ছে 2004, 5, 6 সালের দিকে আমরা দেখেছি যে বাংলাদেশের গণমাধ্যমে ভারতে যেভাবে একটা জঙ্গি রাষ্ট্র, বিএনপি জামাতের সরকারের মধ্য দিয়ে মৌলবাদের উত্থান হচ্ছে। আপনার মনে থাকার কথা যে মনমোহন সিংয়ের প্রাইম মিনিস্টারের ওয়েবসাইটে 25% পর্যন্ত বলা হচ্ছে জামাতের ভোট ব্যাংক 25% পর্যন্ত হয়ে গেছে, এটা টলারেট করা যাবে কি যাবে না। এই প্রসঙ্গে দেখলাম পরবর্তীতে হুজি তৈরি হইল, জঙ্গিবাদ, 64 জেলা আপনার বোমা বিস্ফোরণ, তারপরে বাংলা ভাই, আব্দুর রহমানের নাটক, যারা নিজেরা হচ্ছে আবার সব আওয়ামী লীগের নেতাকর্মীর আত্মীয়। আপনার এই জামালপুরের আওয়ামী লীগের নেতা মির্জা আজমের দুলাভাই শায়েক আব্দুর রহমান, যারা ভারতে ট্রেনিং নিয়েছে, যে সকল অস্ত্র, ককটেল যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মেড ইন ইন্ডিয়া ছিল, গোয়েন্দা সংস্থার লোকজনও তখন সেগুলো বলেছে। একই ন্যারেটিভ বিল্ড করবার চেষ্টা করা হচ্ছে, যেহেতু এখানে আওয়ামী লীগ মতো সোকল প্রোগ্রেসিভ সেকুলার লিবারাল পলিটিক্যাল ফোর্স নাই, এটা ওয়ার্ক করবে না। এই জিহাদ ব্যবসা বলেন আর হচ্ছে জঙ্গি বয়ান বলেন, দুইটার কোনোটা ফাংশন করবে না। যেটা জরুরি সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে সিরিয়াসলি বোঝা দরকার যে আসলে এর পিছনে কি একটা ইনোসেন্ট, একটা ধর্মীয় মূল্যবোধ কাজ করেছে, যে ঠিক আছে সবাই আর্জেন্টিনা, ব্রাজিল সবাই খেলা নিয়ে ব্যস্ত, আমরা একটু ধর্মীয় প্রচারণা করি, এইটা না এর পিছনে আসলে কোনো বয়ানের রাজনীতি, কোনো সংগঠন কাজ করতেছে কিনা যারা বাংলাদেশকে ছোট করতে চায়। জি, অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল। চীনে প্রস্তাব আছে বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব। এই যদি করিডোরটা হয়, অর্থনৈতিক করিডোর হয়, বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে এই করিডোরের কারণে ভারতের জন্য আরেকটা উদ্বেগ হতে পারে কিনা। শুনেন, চীন বাংলাদেশের সঙ্গে যে কোনো চুক্তিতে আসুক, যে কোনো কাজে আসুক, ওইটা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করবে।
এটা আপনি ধরে রাখেন। দেখেন কতগুলো জিনিস ভারতের না, ভারত আসলে একটা অদ্ভুত দেশ। এর প্রতিবেশী কোনো দেশের সঙ্গে এর সম্পর্ক ভালো না। দেখেন আপনি কোনো দেশের সঙ্গে না। এখন একজন লোক খুব ভালো মানুষ, তার সঙ্গে কারো ভালো সম্পর্ক নেই, তাদের ভালো কেমনি করে কই ভাই? ভারতের সঙ্গে ছোট্ট একটা জায়গা মালদ্বীপ, ওটার সঙ্গে সম্পর্ক ভালো না, শ্রীলঙ্কার সম্পর্ক ভালো না, নেপালের না, ভুটানের না, কার সঙ্গে বলেন? দেখেন পাকিস্তানের সঙ্গে না। শেখ হাসিনা যতদিন ছিল ততদিন ভালো ছিল। শেখ হাসিনা নাই, ভারতের সঙ্গে সম্পর্ক খুব খারাপ হয়ে গেল, তলানিতে নেমে গেল একদম। এত খারাপ কখনো হয় নাই। ঠিক আছে, ভালো কথা। তারপরে বেগম খালেদা জিয়া মারা গেলেন যখন, তখন জয়শঙ্কর নিজে চলে আসলেন। তো আমরা ভাবলাম তাহলে এবার বোধ হয় তাহলে এই সরকার যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ভালো সম্পর্ক হবে। যখন বিএনপি ক্ষমতায় আসলো, ক্ষমতা গ্রহণ করলো, ওই দিন তাদের স্পিকার চলে আসলেন, সবাই আসলেন, তো ভালো। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে প্রথম পাঠাইলো, পররাষ্ট্রমন্ত্রী প্রথম সফর ভারতে করলো, ভালো। সম্পর্ক কি ভালো হয়েছিল? সম্পর্ক কি উন্নত হয়েছিল? ইউনূসের আমলে যা ছিল তাই ছিল। কবে কিছুটা উন্নতি হলো? যখন নাকি তারেক রহমান মালয়েশিয়া হয়ে চীনে গেলেন। যখন চীনে গেলেন তখন ওনার হাই কমিশনার বলে যে 28 তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা দিবে। তাহলে এখান থেকে আমরা কী শিক্ষা নিলাম? শিক্ষা নিলাম হলো যতই তারে আমরা হাত কষলে তার সামনে তেল দিয়ে কাজ হবে না। যখন তার সঙ্গে আমি এমন কিছু করি যে তার স্বার্থে আঘাত আনতে পারে, আমি যখন চীনের কাছে গেছি তখন সে আতঙ্ক বোধ করছে, আরে চীনের কাছে তো চলে গেল, তখন সে এটা দিব ওটা দিব ওটা তুমি করতেছে। হিসাবটা ভাই ওই জায়গায়। আপনাকে এখন বুঝতে হবে যে এক একজন এক মানে যে দেবতার যে ভোগ, বুঝছেন? কেউ হয়তো প্রশংসা করলে খুশি হয়, কেউ হয়তো ধমক দিলে খুশি হয়। এখন এটা আমাদের সরকার যদি বুঝে সে অনুযায়ী কাজ করবে। সেক্ষেত্রে বাংলাদেশ মিয়ানমার চীন করিডোরটা করা কতটা, এই জিনিসটা আমি বলি, এই জিনিসটা আমি এটা মানে আসলে এটা যদিও চীনের খুব আগ্রহ এই ব্যাপারে, এখানে আমাদের কী লাভ আমি বলতে পারবো না। হয়তো আমরা চীন থেকে প্রচুর কিছু ইম্পোর্ট করি, হয়তো এখানে আমাদের কিছু সুবিধা হতেও পারে, স্ট্র্যাটেজিক্যালি মানে ভূরাজনৈতিক হবে কী হবে জানি না। কিন্তু একটা কথা আমি বলি আপনাকে এখানে, দেখেন এই যে মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে আমরা বলছি চীন যেন এখানে মধ্যস্থতা করে এবং আমাদের রোহিঙ্গা নিয়ে যাওয়ার ব্যাপারে, এইগুলি আসলে অর্থহীন এই কারণে, যদিও জানি যে মিয়ানমারের উপর চীনের অনেক প্রভাব, কিন্তু প্রবলেমটা হলো কি এখন কিন্তু আমি রোহিঙ্গাদের ওখানে পাঠাতে পারবো না। রোহিঙ্গাদের যেখান থেকে যাবো ওটা তো আরাকানের দখলে চলে আসছে। আরাকান আর্মির সঙ্গে তো আমরা কীভাবে আলোচনা করবো? তখন আপনি যদি এই রোডটাও করেন, যে প্রস্তাবিত রোডটা, এটার জন্য তো আরাকান দিয়ে আপনাকে করতে হবে। আমাদের সঙ্গে তো সীমান্ত তো আরাকানের। যদি 2 দিন পরে আরাকান একটা স্বাধীন রাষ্ট্র হয়ে যায় তখন তো আরাকান ভাই বিষয়টা এখানে। কিন্তু আরাকানকে যদিও আবার আরাকানকেও চীনরাই কিন্তু হেল্প করতেছে। চীন তো একটা অদ্ভুত টাইপের ক্যারেক্টার, তো সে এরেও দেয় ওরেও দেয়, তোমরা লাগো, যে জিতবে সে আমার, আমি অস্ত্র বিক্রি করবো। হ্যাঁ, তো এখন ওইখানে তো দুই দিকে আছে। তারপরেও চীনও তো আর অফিসিয়ালি আরাকানের কথা বলতে পারবে না। এখন এখন কিন্তু মিয়ানমারের সঙ্গে আমাদের খুব একটা ঝামেলা নাই, কারণ যে আমাদের যে সীমান্ত যে জায়গাটা ওটা তো মিয়ানমারের দখলেই নেই। আরাকান আর্মির জি, মিয়ানমার কি করবে এখানে বুঝি না। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ, আপনি ছোট্ট করে যদি 1 মিনিটে বলতে পারেন যে এই বিষয়টা আমাদের কতটা লাভবান হবে। দেখেন এই আলোচনাগুলো কিন্তু পুরাতন এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের ব্যাপারে আমার মনে আছে যে আমরা ছোটবেলা থেকে আলোচনাগুলো শুনেছি, এবং সেই আলোচনাতে কিন্তু ইন্ডিয়া, চায়না, বার্মা সবাই ছিল, থাইল্যান্ড, আপনার ফিলিপিন, এই পুরো সাউথ ইস্ট এশিয়া মিলায়ে এক নেটওয়ার্ক করা যায় কিনা। কিন্তু ভারতের এবং চীনের সম্পর্কের বৈরিতা যেটা করেছে, এই কোনো প্রজেক্টই সাকসেসফুল হতে দিচ্ছে না। ভারত দেখেন মানে সার্কটাকে একেবারে প্রতিবন্ধী করে দিয়েছে, ফেল করে দিয়েছে। আমরা আওয়ামী লীগের সময় আসতে শুনি যে মিয়ানমার, ইন্ডিয়া, বাংলাদেশ হয়ে একটা হাইওয়ে হবে। এখন শুনতেছি ইন্ডিয়া বাদ শুধু মিয়ানমার আর চায়না হবে। আপনি যদি কোঅর্ডিনেশন চান, আমরা যদি সবাই মিলে করতে পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে ভারতকে তো আগে ট্রাস্টেবল পার্টনার হিসেবে দেখতে হবে। আমেরিকান এস্টাবলিশমেন্ট ইদানিং মানে খুব অ্যাক্টিভ করে বলতেছে, দেখবেন যে ইন্ডিয়া ইজ নো লঙ্গার এ ট্রাস্টেড পার্টনার। আপনি দেখবেন এখানকার পুরো পলিসি ফ্রেমকে তারা বলতো ইন্ডো প্যাসিফিক, ইন্ডো শব্দটা ফেলে দিয়েছে, তারা প্যাসিফিক কমান্ডে চলে গেছে। এর মানে ভারতের গুরুত্ব কি পরিমাণ কমে গেছে। তারপরে আমেরিকা এবং ইরানের, ইসরায়েলের যে কনফ্লিক্টে পাকিস্তান যে রোল প্লে করেছে ইন্টারন্যাশনালি, সব কিছু মিলায় হচ্ছে এইটা সিম্পল ট্রাস্টের ব্যাপার, যেটা ভারতকে আর করা যাচ্ছে না। বাট যদি করা নাও যায় সেক্ষেত্রে আমরা আলাদা করে ট্রানজিট করব। তো সেক্ষেত্রে বার্মার যে ইন্টারনাল প্রবলেম আছে, যেটা মাসুদ ভাই বললেন, সেটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে। অসংখ্য ধন্যবাদ দর্শক। এত